আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে প্রোগ্রামে উপস্থিত আছেন এবার কেয়ার হাসপাতালের সিনিয়র বিলিং অফিসার মোহাম্মদ আশরাফ খান। আশরাফ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রোগ্রামের শুরুতে আমি সবাইকে একটু জিজ্ঞেস করি তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে। আপনার কোথায় থাকেন, কোথায় পড়াশোনা করেছেন এবং কোথায় জব করছেন, এই বিষয়ে একটু বলেন। আচ্ছা, আমি থাকি হচ্ছে গাজীপুর বড়বাড়ি, আহ, দক্ষিণ খাইলপুর নামাপাড়া। এখন বর্তমানে আমি জব করছি ইভার কেয়ার হসপিটালে সিনিয়র বিলিং অফিসার হিসাবে। ঠিক প্রায় 10 বছর হলো আমি এই সেক্টরে আছি। আর এই সেক্টরে অনেক এক্সপিরিয়েন্স আছে আমার, যা আজকে আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। আপনি তো বিলিং অফিসার হিসেবে অনেকদিন কাজ করছেন হেলথ কেয়ার সেক্টরে। একজন বিলিং অফিসারের দায়িত্ব ও কর্তব্যগুলো কি কি? একজন বিলিং অফিসার হিসেবে আমাদের আসলে অনেক দায়িত্ব। ডক্টর ভিজিট থেকে শুরু করে বিভিন্ন ধরনের টেস্টের নাম প্লাস ওটার অ্যামাউন্ট আমাদেরকে জানতে হয়, বা কোন ডক্টর কখন বসে, কোন টেস্ট আমাদের এখানে হয়, মানে আমাদের ইভার কেয়ার হসপিটালে হয়, কোন টেস্ট আমাদের ইভার কেয়ার হসপিটালে হয় না, কি মেডিসিন আমাদের এখানে আছে, কি মেডিসিন আমাদের এখানে নেই, টোটাল সব কিছু আমাদের পেশেন্টদেরকে জানানো লাগে। আমাদের কাছে আসলে শুধু এক শ্রেণীর মানুষই আছে না, বা আমাদের বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর, ধনী থেকে মধ্যবিত্ত পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর লোক আমাদের আসে। সো তাদেরকে বোঝানোর জন্য আমাদের প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আইডিয়া থাকা লাগে, নাহলে তারা তো আমাদের কাছে সার্ভিসটা পাবে না। কারণ মানুষ আসে আমাদের কাছে সার্ভিসটা পাওয়ার জন্য। তো ভালো সার্ভিসটা যাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা বিলিং অফিসার বা প্রত্যেকটা এই সেক্টরে যারা আছে প্রত্যেকে সব কিছু জানা লাগে। আইপিডি এবং ওপিডি বিলিং, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? আইপিটিটা আসলে হচ্ছে 24 ঘন্টা যারা সার্ভিস নেয়, আর ওপিডিতে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। যেসব রুগীরা আউট পেশেন্ট মানে স্টাবল, মানে একদম বেশি সিরিয়াস না, সেই সব রুগীদেরকে আমরা আউট পেশেন্টে সার্ভিস দিয়ে থাকি। আর যারা ইন পেশেন্ট, যারা খুবই পেশেন্টের অবস্থা খুবই এমার্জেন্সি, খুব করুণ অবস্থা, বা পেশেন্টের কন্ডিশন এতটাই খারাপ যাকে সিভিয়ার দিতে হবে, তো তাদেরকে এই জন্য আমরা ইমার্জেন্সি যেতে বলি। আর যেসব পেশেন্ট মোটামুটি নর্মালি যে তারা বসে থাকতে পারবে, এমন ধরনের পেশেন্টকে আমরা সাধারণত ওপিডিতে নিয়ে থাকি। একই বিলিং অফিসার কি আইপিডি এবং ওপিডি দুই ধরনের বিলি করতে পারে? এখন দেখেন, এখানে হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের হসপিটাল আছে, যেমন বা আপনার এইখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা সেক্টর আছে, যেমন ইনপেশেন্ট আউটপেশেন্ট দুইটা। একটা পেশেন্টকে যদি ভালো সার্ভিস দিতে যান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দুইটা সেক্টর আলাদা রাখতেই হবে। কারণ একটা মানুষকে, একটা বা একজন যিনি সার্ভিস হোল্ডার, তিনি একসাথে দুটো সার্ভিস দিতে পারবে না। যদি ইন্টারন্যাশনাল মানের আপনি হসপিটাল করতে চান, অবশ্যই আপনার আরপিডি ওপিডি দুইটা আলাদা আলাদা বিলিং অফিসার রাখা উচিত। আপনার তো 10 বছরের বেশি সময়ের অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতা থেকে কি মনে হয় একটা 100 বেডের হাসপাতালের মিনিমাম কতজন বিলিং অফিসার থাকা প্রয়োজন? ওই যে বললাম, যদি আপনি মনে করেন যে আপনার হসপিটালটাকে আপনি ইন্টারন্যাশনাল মানে করতে চান, সেক্ষেত্রে আপনাকে টাইম অনুযায়ী 24 অনুযায়ী আপনি কতজন লোক খাটাবেন, এবং আপনি সার্ভিসটা কিভাবে দিবেন পেশেন্টকে, পেশেন্ট যাতে খুশি হয়। যে আপনি পেশেন্ট আসে কেন? পেশেন্ট আসে সার্ভিস পাওয়ার জন্য। এখন আপনি একটা পেশেন্ট আসলে খুব 1 মিনিটের মধ্যে যদি আপনি সব কিছু ডিটেলস বলে থাকেন, সেক্ষেত্রে পেশেন্ট কিন্তু বুঝবে না। আপনাকে তাদেরকে সময় দিতে হবে, তাদের অবস্থাগুলোকে অনুধাবন করতে হবে। মনে হয় মিনিমাম 20 জন আপনি ধরে রাখতে পারেন যে বিলিং অফিসার রাখা উচিত। আর আপনার অভিজ্ঞতা থেকে কি মনে হয় একটা ছোট ডায়াগনস্টিক সেন্টার যেখানে কমপক্ষে 20 জন ডক্টর কনসালটেন্ট বসেন, ওখানে কয়জন বিলিং অফিসার প্রয়োজন? রাফলি একটা এভারেজ আইডিয়া। আমি তোমাকে বলতে পারি যে 10, মিনিমাম 15 জন রাখা উচিত। কারণ হচ্ছে কি, আসলে কিছু কিছু ডক্টর আছে যে আপনি তোমার কন্টিনিউ বসে, আবার কিছু কিছু যেমন ডায়াগনোসিস সেন্টার, যেমন বলো বলো এইসব জায়গায় কিন্তু তোমার ডক্টরগুলো কিন্তু 24 ঘন্টা থাকে না। তো সেই হিসাবে তোমার ওরকম মিনিমাম 15 জন রাখা উচিত। যদি আমাদের এখানে একটা ইন্টারন্যাশনাল হসপিটাল যদি থাকে, যেখানে কন্টিনিউ ডক্টর আছে, সেক্ষেত্রে তোমার 10 জন হলেও হয়। কিন্তু যেখানে তোমার ডক্টরই যেমন হাফ বেলা বসে, যারা অন্য এক জায়গায় হসপিটাল থেকে এসে আবার আরেক জায়গায় বসে, সেক্ষেত্রে মিনিমাম 15 থেকে 20 জন রাখা উচিত আমার মনে হয়। একজন বিলিং অফিসারও কাস্টমারের সাথে কথা বলে এবং
একজন কাস্টমার কেয়ার সার্ভিস যিনি আছেন সেও একজন ক্লায়েন্টের সাথে বা পেশেন্টের সাথে কথা বলে, এই দুইজনের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? এক্ষেত্রে আমি যেটুকু মনে করি, যখন একটা পেশেন্ট ডক্টর রুম থেকে বের হয়, প্রথমে আসে হচ্ছে কাস্টমার কেয়ারের কাছে। তো কাস্টমার কেয়ার তাকে কি দেয়, ডক্টরের যে প্রেসক্রিপশন সামারি পেপারটা দেওয়ার পরে তাকে প্রেসক্রিপশনটা দেওয়া হয়, দেওয়ার পরে বলে যে আপনাকে ওষুধগুলো দিয়েছে বা আপনাকে নেক্সট টাইম এই টেস্টগুলো করতে হবে বা এই টেস্টগুলো আপনাকে করে আসতে হবে। দেন এই পেশেন্টটা যখন আমাদের কাছে আসে, আমরা মোটামুটি বলে দিই তখন আমাদের কাজটা হচ্ছে পেশেন্টের অ্যামাউন্টটা বলা, সে কি টেস্ট করবে, কি মেডিসিন নিবে, বা তাকে নেক্সট টাইম কবে আসতে হবে, এগুলো সব ডিটেলস আমাদেরকে বলে দেওয়া। যেমন একটা পেশেন্টকে যখন কাস্টমার কেয়ার থেকে আসলো, আমাদেরকে জিজ্ঞাসা করে যে কত টাকা হয়েছে, তখন আমরা বলি যে এই আপনার 3,700 সামথিং টেস্টের এভারেজ অনুযায়ী। তখন আমাদেরকে জিজ্ঞাসা করে যে কোন টেস্টে কত দাম, এটা যে এই হসপিটালের নিউমারে যে রেট সেটা বলা। তখন আবার জিজ্ঞাসা করে, তখন বলে যে আপনার কি মেডিসিন নেবেন কিনা, মেডিসিনের দাম কত, টোটাল অ্যাভারেজটা আমরা তাদেরকে বলি। প্লাস এমনও হয় যে আমরা কি কোনো ডিসকাউন্ট পাবো কিনা, তখন আমরা বলি যদি আপনার কোনো কর্পোরেটের সাথে আমাদের সাথে অ্যাগ্রিমেন্ট থাকে তাহলে আপনি পাবেন। আবার এক্ষেত্রে আইপিডিতে যারা আছে, আইপিডি বিলিং অফিসার, তাদের আবার একটা ইন্স্যুরেন্সের বিষয় সম্বন্ধে জানা থাকা লাগে। তো এইসব যখন আমরা বলি, তখন আমরা সাধারণত কর্পোরেট ডেস্কের সাথে এঙ্গেজ হই, ওদের সাথে কথা বলে যদি ডিসকাউন্ট পায় তারা আমাদের ওগুলো বলে দিই, এই আর কি। যে সকল ডায়াগনস্টিক সেন্টারে 20 জন বা 30 জন ডক্টর বা কনসালটেন্ট বসে, ওই সকল ডায়াগনস্টিক সেন্টারে কি শুধুমাত্র বিলিং অফিসাররাই কাস্টমার সাপোর্টের কাজটা করতে পারে? আর প্রত্যেকটা জায়গায় প্রায় বিলিং অফিসারই দেখছি কাস্টমার কেয়ারের কাজগুলো করে থাকে, মানে ওয়ান স্টপ সার্ভিস ওয়ান স্টপ সার্ভিসটা শুধু ওখানে ওগুলোতে হয়ে থাকে। বিলিং অফিসারের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? বিলিং অফিসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কাস্টমারকে বোঝানো। কারণ আমি যখন শুরুতে জয়েন করেছিলাম, আমার মেজাজটা কিন্তু খুবই রাগান্বিত ছিল। কারণ এক এক মানুষ এক এক ধরনের ভাবে কথা বলে, যে অনেক সময় এটা তোমাকে সহ্য করে নিতে হবে, অনেক সময় তুমি যদি সহ্য করে না থাকতে পারো, এই সেক্টর আসলে তাহলে টিকে থাকা অসম্ভব। এমন আমি প্রথম দিকে 4-5 বছর আমার খুব কষ্ট হয়েছে। বিলিং অফিসারকে সবচেয়ে বেশি কোঅর্ডিনেট করে কাজ করতে হয় কোন ডিপার্টমেন্টের সাথে? বিলিং অফিসারের সাথে বিলিং অফিসারটা এমন একটা সেক্টর যেখানে শুধু ওরা একার পক্ষে কাজ করা অসম্ভব। এখানে আমাদেরকে সবার আগে কাস্টমার কেয়ার জড়িত। কারণ আপনি যখন একটা বিল করবেন ডক্টর রুমে আছে কিনা আমাকে জিজ্ঞাসা করতে হয়। এই ইনফরমেশনটা কে দেয় আপনাকে? কাস্টমার কেয়ার। আমরা জিজ্ঞাসা করি যে ডক্টর আছে কিনা, বা কখন করবো কিনা, ডক্টর কখন আসবে। কারণ এই জবাবদিহি আমরা এটা কেন বলার কারণ একটা পেশেন্টের জানার আগ্রহ আছে, কারণ তার কতক্ষণ বসে থাকতে হবে। কারণ পেশেন্ট তো আসে এখানে সার্ভিস পাওয়ার জন্য, বসে থাকার জন্য না। তারা অনেক সময় নিয়ে আমাদের এখানে আসে না, নির্দিষ্ট একটা টাইম নিয়ে আসে যে আমার 11টা অ্যাপয়েন্টমেন্ট, আমি কেন 12টা দেখাবো। এই অ্যান্সারগুলো যখন আমাদেরকে প্রশ্ন করে, তখন আমরা কিন্তু সরাসরি বলি যে আপনি একটু কাস্টমার কেয়ারের সাথে কথা বলেন, উনি আপনাকে বেটার ইনফরমেশন দিবেন। আগে জেনে নেন ডক্টর আছে কিনা বা ডক্টর কতক্ষণ লাগবে। যদি আপনার মনে হয় যে আপনি বসতে পারবেন, দেন আপনি স্যার বিল করেন, আদারওয়াইজ একটু ওয়েট করেন। ওরা যখন কাস্টমার কাছ থেকে গ্রিন সিগন্যাল পায়, তখন আমাদের কাছে আসে বিল করার জন্য। এই নাম্বার 2 হচ্ছে কিছু কিছু টেস্ট আমাদেরকে জিজ্ঞাসা করে বিল করার আগে রিপোর্টগুলো কখন পাবো। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ল্যাবের সাথে যোগাযোগ করা লাগে। নাম্বার 3 হচ্ছে স্যাম্পল কালেকশনের সাথে আমাদের যোগাযোগ করা লাগে এই জন্যে যে অনেক সময় পেশেন্ট জিজ্ঞাসা করে যে ওখানে ভিড় আছে কিনা, বা কতক্ষণ লাগতে পারে, বা টেস্টটা হয় কিনা, বা কবে রিপোর্ট দিবে। এই টেস্ট সবগুলো ইনফরমেশন আমরা স্যাম্পল কালেকশনের থেকে নিয়ে থাকি। আবার যেমন ছুটির সময় স্যাম্পল কালেকশন কটা থেকে স্টার্ট হয়, কবেটা বন্ধ হয়, সেগুলো জানা লাগে। সর্বশেষ আছে রিপোর্ট ডেলিভারি। পেশেন্ট যখন বলে যে আমি রিপোর্টটা কোথায় পাবো, তখন আমরা বলে দিই এটা আপনার নিচে আমাদের রিপোর্ট ডেলিভারিতে যান, ওখানে আপনার সকল রিপোর্টটা পেয়ে যাবেন। আরও আছে যেমন রেডিওলজি, যেমন আপনি একটা সিটি স্ক্যান করবেন, একটা এমআরআই করবেন, অথবা আপনি আল্ট্রাসাউন্ড করবেন। সেক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি না, বা ওরা কখন করবে, বা আপনি যে ডক্টর দিয়ে করতে চাচ্ছেন সেই ডক্টর আছে কি না, বা কিছু কিছু যেমন ম্যামোগ্রাম,
থেকে শুরু করে আর কিছু মেয়েদের কিছু টেস্ট আছে যেটা শুধু গাইনি ডক্টররা করে থাকেন, রেডিওলজির, তারা আর উপস্থিত আছে কিনা সেগুলো আমার ইনফরমেশন জানা লাগে। এছাড়াও কর্পোরেটের সাথে আমাদের যোগাযোগ করা লাগে যে এই পেশেন্ট চাচ্ছে ডিসকাউন্ট দেওয়া যাবে কি না, বা পেশেন্টের বাবা মা স্পন্সারে যে যে আমাদের কর্পোরেটের সাথে যে অ্যাগ্রিমেন্ট, সেক্ষেত্রে কি বাবা মা পাবে কি না, ছেলে সন্তান পাবে কি না, এটা আমাদের কর্পোরেটের সাথে জানা লাগে। মোট কথা একটা বিলিং অফিসার টোটাল সব কিছু ইনফরমেশন জানা লাগে একটা বিল করার আগে। আমি শুধু আপনার স্পেসিফিক হাসপাতাল না, ওভারঅল জানতে চাচ্ছি, বিলিং অফিসারদের কি কোনো একটা ড্রেস কোড বাধ্যতামূলক করা? আমি যেটা মনে করি অবশ্যই ড্রেস রাখা উচিত। একটা ড্রেস একটা কোম্পানির সুনাম বহন করে। আপনি মার্কেটিং লেভেলে যেখানে যান না কেন, যখন আপনার হাতে একটা কিছু আপনার ব্র্যান্ড আইডেন্টিটি লোগো লাগানো থাকবে, আপনি যাচ্ছেন, আপনার কোম্পানি সম্বন্ধে মানুষ জানতে পারলো যে এই হসপিটাল নামে একটা হসপিটাল আছে বা এই হসপিটালের রিপোর্ট ভালো আসে। তো আমার মনে হয় যে অবশ্যই প্রত্যেকটা, শুধু বিলিং অফিসে না, প্রত্যেকটা এমপ্লয়িরই যে প্রতিষ্ঠানে চাকরি কেন অবশ্যই তাদের ড্রেস কোড থাকা উচিত। এটা তো একটা 24/7 কাজ, বিলিং অফিসারের Right. কাজ, এবং রোস্টার বেসিসে কাজ করতে হয়। Right. এই জন্য অনেক সময় এমন কি হয় যে শুক্রবারে বা ছুটির দিনে কাজ করতে হয়, বা রোস্টার রাতে কাজ করতে হয়। এই বিষয়টা নিয়ে একটু বলেন। আচ্ছা, এই ক্ষেত্রে যেহেতু যদি আপনার আইপিডি ওপিডি থাকে, সেক্ষেত্রে অবশ্যই ইনপেশেন্ট যাদের, অবশ্যই আইপিডিতে 24 আওয়ার্সের যেহেতু আছে, অবশ্যই রাতের ডিউটি আছে। আমাদের ওই আপনার ঈদের সময় আমাদের ডিউটি করা লাগে রোস্টার ভিত্তিতে। ওকে, আশরাফ ভাই অনেক সময় দিলেন আমাদের এই স্টুডিওতে আসার জন্য, অনেক ধন্যবাদ। আপনার আজকের প্রোগ্রাম শেষ করার আগে আপনার একটা সমাপ্তি বক্তব্য চাচ্ছি। ধন্যবাদ তোমাকে, সর্বশেষ তোমার কাছে অনেক ধন্যবাদ যে অনেকদিন পর তোমার সাথে দেখা, আমাকে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান প্রস্তাব আনার জন্যে। আসলে আমি কখনো ভাবিনি যে এরকম একটা কাজ করতে পারবো। আর তোমার এই কাজগুলো খুবই মনোমুগ্ধকর। আমি চাই তুমি এগিয়ে যাও, এবং এই সেক্টর নিয়ে আসলে অনেকে ভাবে না। তুমি যেহেতু এই যে কাজ নিয়ে আগাচ্ছ, আমি মনে করি ভালো। আমাদের মতো যারা এমপ্লয়ি আছে, যারা এই Health sector এ কাজ করে। বিল সেক্টর বা কাস্টমার কেয়ার প্রতিষ্ঠানে মানে এর সাথে জড়িত, মানে হসপিটাল সেক্টরের সাথে যারা জড়িত, তুমি যেসব যে কাজ নিয়ে করতেছো, আশা করি তুমি এই কাজে সাফল্যম্বী হবে। থ্যাংক ইউ। আর ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলি, আমি এই সেক্টরে যদি মানুষের জন্য তুমি যদি কিছু করতে চাও, সেই তোমাকে অবশ্যই নিজের অন্তর থেকে মানুষের ব্যথাটা অনুভব করতে হবে। তোমাকে মানুষের কষ্টটা কি, কেন মানুষ এই হসপিটালে আসে। তো মানুষকে, যেহেতু আমরা এই সেক্টরে আসছি মানুষের উপকার করার জন্য, মানুষকে অবশ্যই ভালো পরামর্শ দিব, ভালো সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব, মানুষের কষ্টটা অনুধাবন করতে পারবো। তাহলে অবশ্যই এই সেক্টরে ফিউচারটা ভালো। মানুষের জীবনে আসলে টাকা পয়সা সব কিছু না, মানুষের আন্তরিকতাটা হলো সবচেয়ে বড় বিষয়। তোমার মনে যদি আন্তরিকতা থাকে, তুমি অবশ্যই অনেক বড় হবে। আর এই সেক্টরে একটা জিনিস হচ্ছে, মানুষের তুমি দোয়া পাবা, অজস্র দোয়া পাবা, যা আর কোনো সেক্টরে তুমি পাবা না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে মানুষের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। এই জীবনের শেষ পর্যন্ত এই সেক্টরে থাকতে চাই, এবং বাকিটা সময় যতদিন আছে এই সেক্টর শেষ করে রিটায়ার্ডে চলে যেতে চাই। থ্যাংক ইউ ভাই, ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ আপনার এই বক্তব্যের জন্য। আমার যত গেস্ট আসে সবার কাছ থেকে একটা ছোট সিগনেচার বা রাখি, তো এটার জন্য আপনার কাছ থেকে একটা সিগনেচার রাখতে চাচ্ছি। আপনার যে কোনো উইশ যা লিখতে চান, বা যে কোনো একটা উইশ আমার জন্য যা রাখতে চান, রেখে আপনার নাম আর আজকের ডেটটা। অলরাইট, দিস ইজ মাইনুদ্দিন আকাশ। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো অনুষ্ঠানে অন্য কোনো গেস্টের সাথে। আল্লাহ হাফেজ।